নমস্কার বন্ধুরা, আজকের গল্পটা এমন একটা জমকালো গল্প যা শুনলে তোমাদের রক্ত গরম হয়ে উঠবে। আমার বয়স ৩১ বছর, কিন্তু আমার শরীর দেখলে মনে হয় পুরোদস্তুর যুবতী মেয়ের মতো। আমার বিয়ে হয়েছে মাত্র ৯ মাস আগে। আমার উচ্চতা ৫ ফুটেরও বেশি, আর আমার শরীরের গড়নও বেশ আকর্ষণীয়। কিন্তু এখন মনে হচ্ছে এই সৌন্দর্য আর কোনো কাজে আসছে না, কারণ আমার স্বামীর চাকরি অন্য রাজ্যে বেসরকারি কোম্পানিতে। তাই বিয়ের পর থেকে তিনি এখনও বাড়ি ফেরেননি। আমার শ্বশুরবাড়িতে আমার ১৯ বছরের দেবর গৌরব, আমার শ্বশুর আর তাঁর মা অর্থাৎ আমার দিদি শাশুড়ি থাকেন। আমার শাশুড়ি গত বছর মারা গেছেন, তাই আমার স্বামী আমাকে তার সঙ্গে নিয়ে যাননি, কারণ বাড়ির দায়িত্ব আমাকে সামলাতে হবে। কিন্তু এখানে আমার মনের ভাব বোঝার মতো কেউ নেই। আমার উত্তপ্ত রক্ত ভেতরে ভেতরে ফুটছে, যাকে শান্ত করার জন্য কাউকে দরকার ছিল। কিন্তু আমার স্বামী গত ৪ মাস ধরে বাড়ি ফেরেননি, তাই আমি এখন বেশ অস্থির আর তৃষ্ণার্ত হয়ে পড়েছি। তখনই আমার নজর পড়ল আমার দেবর গৌরবের দিকে। তার উচ্চতা আমার চেয়ে কিছুটা কম, শরীরও আমার চেয়ে হালকা, কিন্তু তার ঘোড়া তার শরীরের তুলনায় বেশ বড়। গৌরব এখন কলেজে বেসরকারি ভর্তি নিয়েছে, তাই এই দিনগুলোতে সে বাড়িতেই থাকে। বাড়িতে আমি আর গৌরব ছাড়া আর কেউ থাকে না। আমার শ্বশুরের মা বয়সের ভারে সবসময় নিজের ঘরে বিশ্রাম নেন, আর শ্বশুর বাইরের ঘরে থাকেন, তাই তিনি খুব কমই ভেতরে আসেন। আগে আমি গৌরবের দিকে এভাবে তাকাতাম না, কিন্তু যেদিন থেকে আমি তার কলাটা দেখলাম সেদিন থেকে আমার দৃষ্টিভঙ্গি পাল্টে গেল। সেদিন গৌরব ভেবেছিল বাড়িতে কেউ নেই, তাই সে তার ঘরে ভিডিও দেখতে দেখতে নাগ দেবতার সঙ্গে খেলছিল। হঠাৎ আমার ওদিক দিয়ে যাওয়ার সময় জানালার দিকে চোখ পড়ল। ভেতর থেকে ভিডিওর মৃদু আওয়াজ আসছিল। আমি জানালা দিয়ে উঁকি মেরে দেখলাম, আর দেখে আমার তো হুঁশ উড়ে গেল। গত ৩ মাসে এই প্রথম আমি কলার দর্শন পেলাম। নাগ দেবতা দাঁড়িয়েছিল, আর গৌরব তাকে হাত দিয়ে আলতো করে স্পর্শ করছিল। এটা দেখে আমার তো সেখানেই গঙ্গাজল বেরিয়ে গেল। সেই দিন থেকেই গৌরবের নাগ দেবতার সওয়ারি করার জন্য আমার মন মচমচ করতে লাগলো। সেদিন আমি আমার স্বামীকে ফোন করলাম, বললাম, এবার তুমি চলে এসো, আমার আর সহ্য হচ্ছে না। কতদিন আর এভাবে একা একা কষ্ট পাবো? আমারও তো মন চায়, আমিও তো শেষমেশ একটা মেয়ে মানুষ। তখন আমার স্বামী ক্ষমা চেয়ে বললেন, দেখো নয়না, আমি তোমার অস্থিরতা বুঝতে পারছি, কিন্তু আগামী ৩ মাস আমার কোনো ছুটি নেই। কোম্পানিতে নতুন কিছু প্রজেক্ট শুরু হয়েছে, তাই সবাইকে ডাবল শিফটে কাজ করতে হচ্ছে। ৩ মাসের মধ্যে ছুটি পাওয়া অসম্ভব। আর মাত্র ৩ মাস অপেক্ষা করো, তারপর দেখো আমি এসে তোমার কি দশা করি। এই বলে হেসে তিনি ফোন কেটে দিলেন। কোনো রকমে সকাল হলো। সকালে আমি সবার জন্য চা নাস্তা বানালাম, আর গৌরবের জন্য বিশেষ করে তার ঘরে নিয়ে গেলাম। ঘরে ঢুকে দেখি গৌরব তখনও ঘুমোচ্ছে। ঘুমের মধ্যে তার নাগ দেবতা একদম খাড়া হয়ে দাঁড়িয়ে। তাকে দেখে আমার আর সামলানো গেল না, আমি তাকে ছুঁয়ে ফেললাম। নাগ দেবতাকে ছোঁয়ার সঙ্গে সঙ্গে আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। কিন্তু তখনই দেখলাম গৌরব জেগে গেছে আর আমার দিকে তাকিয়ে আছে। আমি তাড়াতাড়ি পিছিয়ে গিয়ে বললাম, দেবরজি, এবার ওঠো, সকাল হয়ে গেছে। গৌরব আমাকে গুড মর্নিং বলে মুখ ধুতে চলে গেল, আর আমি সেখানেই বসে ভাবতে লাগলাম হয়তো গৌরব দেখেনি। এরপর গৌরব তার ঘরে ফিরে এলো, আর আমরা দুজনে দেবর ভাবি হিসেবে গল্প করতে করতে নাস্তা করতে লাগলাম। হঠাৎ আমি পেটে ব্যথার অজুহাত দেখিয়ে জোরে জোরে কাঁদতে শুরু করলাম। গৌরব হকচকিয়ে জিজ্ঞেস করল, কি হলো ভাবি, তুমি এত কষ্টে কেন? আমি বললাম, গৌরব, জানি না কেন সকাল থেকে বারবার পেটে ব্যথা করছে। গৌরব বলল, একটু অপেক্ষা করো ভাবি, আমি পেটের ওষুধ এনে দিচ্ছি। আমি ইচ্ছে করেই পেটে ব্যথার অজুহাত দিয়েছিলাম, যাতে গৌরবকে কাছে টানতে পারি। তখন আমি তাকে থামিয়ে বললাম, গৌরব, পেটের ওষুধ তো আমি আগেই খেয়েছি, তুমি বরং একটু আমার পেটটা টিপে দাও। গৌরব প্রথমে একটু ইতস্তত করল, কিন্তু আমার কষ্ট দেখে বিছানায় বসে পেট টিপতে শুরু করল। সেই মুহূর্তে আমার খুব ভালো লাগছিল। গৌরবের চোখও এদিক ওদিক ঘুরছিল। হঠাৎ শ্বশুরের আসার শব্দ পেলাম। আমি গৌরবকে বললাম, ঠিক আছে গৌরব, আমি রান্না করতে যাই, আজ তোমার বাবার বাজারে যাওয়ার কথা। এরপর আমি রান্নাঘরে গিয়ে খাবার তৈরি করলাম। শ্বশুর আর দিদি শাশুড়ির জন্য খাবার পরিবেশন করলাম। রান্নাঘরে গৌরবের জন্য রুটি বানাচ্ছিলাম। তখন গৌরব পেছন থেকে রান্নাঘরে এলো। আমি তাকে দেখে আগে থেকেই আমার শাড়ির আঁচল ফেলে দিয়েছিলাম। গৌরব আমাকে দেখে থমকে গেল, কারণ আমি তখন ঘামে ভিজে একাকার।
আমি দেখানোর ভান করে নিচু হয়ে আঁচলটা আস্তে আস্তে তুললাম আর গৌরবকে যেন স্বর্গের দর্শন করিয়ে দিলাম। তখন গৌরব বলল, ভাবি, তুমি বললে আমি তোমাকে পাখা দিয়ে হাওয়া করিয়ে দিই। আমি তার হাত টেনে বললাম, তোমার ভাবি এত কষ্টে আছে আর তুমি এখনো কথার কথা বলছো? এরপর গৌরব আমার পাশে বসে পাখা দিয়ে হাওয়া করতে লাগলো। ততক্ষণে শ্বশুর বাজারে চলে গেছেন। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বানাচ্ছিলাম। ইচ্ছে করেই আবার আমার শাড়ির আঁচল ফেলে দিলাম। গৌরবকে বললাম, আজ আমার শাড়ির পিন পেলাম না, তাই বারবার পড়ে যাচ্ছে। গৌরব, একটু ঠিক করে দে। গৌরব বলল, না ভাবি, আমি পারবো না, তুমি নিজেই করে নাও। আমি বললাম, গৌরব, আমার হাতে আটা লেগে আছে, তাই বলছি, নইলে আমি নিজেই ঠিক করে নিতাম। পাগল। এরপর গৌরব আঁচল ঠিক করতে লাগলো। আঁচল ঠিক করার সময় সে চোখ তুলে তাকায়নি। গৌরব খুবই ভদ্র ছেলে, তাই কখনো আমার মনে হতো হয়তো আমি তার সঙ্গে ভুল করছি, কিন্তু আমার ভেতরের আবেগ এত তীব্র ছিল যে সঠিক ভুল কিছুই বুঝতে পারছিলাম না। আজ শ্বশুর বাজারে গেছেন আর দুপুরে দিদি শাশুড়ি ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন, তাই বাড়িতে আমি আর গৌরব ছাড়া কেউ ছিল না। আমি মনে মনে ঠিক করেছিলাম আজ আমি গৌরবের নাগ দেবতার দর্শন করেই ছাড়ব, কিন্তু গৌরব তখনও আমাকে সেরকম চোখে দেখছিল না। সারাদিন আমি গৌরবের আশেপাশে ঘুরঘুর করলাম, তাকে ফাঁসানোর চেষ্টা করলাম, কিন্তু গৌরবের মন শুধু ওপর নিচ হয়ে থাকলো। আমার সঙ্গে অমন কথা বলতো সে লজ্জা পাচ্ছিল। সন্ধ্যায় আমরা দুজনে বসে খাচ্ছিলাম, তখন গৌরব অবশেষে বলেই ফেলল, ভাবি, মনে হচ্ছে আজকাল তোমার শরীরটা খুব একটা ভালো নেই, তুমি কয়েকদিনের জন্য ভাইয়ার কাছে শহরে চলে যাও, এখানে আমি সব সামলে নেব। আমার চোখে জল এলো। আমি গৌরবকে বললাম, বাস, তুমি থামো। গত 2-3 মাস ধরে আমি কতটা কষ্টে আছি কেউ জানে না। তোমার ভাইয়ার কোনো চিন্তা নেই, তোমারও নেই। আমাকে কাঁদতে দেখে গৌরব আমার চোখের জল মুছতে লাগলো। তখন আমি তার গলা জড়িয়ে ফুঁপিয়ে উঠলাম। আমি কি যে বলে ফেললাম নিজেই জানি না। গৌরবকে বললাম, দেবরজি, তোমাকে দেখলে মনে হয় তুমি তোমার ভাইয়ার মতোই, তাই মাঝে মাঝে আমি তোমার আশেপাশে বেশি ঘুরে বেড়াই, প্লিজ এটা খারাপ ভেবো না। গৌরব বলল, না ভাবি, তোমার কথায় আমি কেন খারাপ ভাবব? তোমার মতো ভাবি তো ভাগ্যবানদেরই জোটে। আমি তার হাত ধরে স্পর্শ করতে করতে বললাম, দেবরজি, তুমি আমার থেকে এত দূরে দূরে কেন থাকো? আমি কি তোমার ভালো লাগি না, নাকি আমি তোমার গার্লফ্রেন্ডের মতো সুন্দর না? গৌরব বলল, না ভাবি, এমন কিছু নয়, আমার তো কোনো গার্লফ্রেন্ডই নেই। আমি তার কোলে মাথা রেখে বললাম, তোমার কোনো গার্লফ্রেন্ড নেই, তাহলে আমাকেই তোমার গার্লফ্রেন্ড বানিয়ে নাও। কেন এত কষ্ট দিচ্ছ? তুমিও তো তোমার ভাইয়ের মতোই না। সে আমার কথা শোনে না, তুমিও না। গৌরব বলল, কিন্তু ভাবি, তুমি তো আমার ভাবি, ভাবির সঙ্গে এমন কিছু করা তো ভুল। আমার আবেগ তখন গৌরবের ওপর ভারী হয়ে গিয়েছিল। সে তার মনের সব কথা বলতে শুরু করল। বলল, ভাবিজি, যখন তোমাকে দেখি আমার শরীরেও যেন বিদ্যুৎ খেলে যায়। সেদিন যখন তোমাকে ঘামে ভেজা দেখলাম। গৌরব এই বলে থেমে গেল। আমি বললাম, আর বলো না, আমি এই কথাগুলোই শুনতে চাই। আমারও ভালো লাগে, তুমি যদি আগে বলতে, আমি তো কবে থেকে প্রস্তুত ছিলাম। এই শুনে আমি খুশিতে ভরে গেলাম। আমি কোল থেকে উঠে বিছানায় বসলাম আর গৌরবকে বললাম, আচ্ছা বলো, দুধ খাবে? গৌরব বলল, আরে ভাবি, এইমাত্র তো খাওয়া হলো, এখন দুপুর, সন্ধ্যায় খাবো। আমি বললাম, আরে দেবরজি, তুমি তো এখনো বাচ্চা হয়ে রইলে, আমি সেই দুধের কথা বলছি না। গৌরবের মুখ লাল হয়ে গেল, সে লজ্জায় চোখ নামিয়ে নিল। আমি বললাম, এভাবে লজ্জা পেলে কিন্তু কিছু হবে না দেবরজি, এখন তোমাকেই সব করতে হবে। আমি জিজ্ঞেস করলাম, কখনো কাউকে নাগ দেবতার দর্শন করিয়েছ? সে বলল, না ভাবি, আমি কাউকে নাগ দেবতার দর্শন করাইনি, এই প্রথমবার কাউকে দর্শন করাচ্ছি। এটা শুনে আমি হেসে উঠলাম আর বললাম, চিন্তা করো না, আমাদের দুজনেরই খুব মজা হবে। চলো এবার তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। হঠাৎ বাড়ির দরজায় টোকা পড়ল। আমি গৌরবকে বললাম, তুমি একটু অপেক্ষা করো, আমি দেখে আসি। কে এলো? হয়তো শ্বশুরজি। দরজা খুলতেই আমি অবাক হয়ে গেলাম, কারণ সামনে আমার স্বামী দাঁড়িয়ে। আমি হতভম্ব হয়ে বললাম, তুমি? তিনি হেসে বললেন, কেন, কি হলো? আমার জান, আমিই তো এসেছি। আজ তোমার পতিদেব স্বয়ং প্রকাশিত হয়েছেন। আমি কিছু বলতে পারিনি। তিনি এগিয়ে এসে আমার কপালে হাত রাখলেন আর বললেন, আমি জানি তুমি আমাকে মনে মনে ডাকছিলে, আমিও তোমার বিনা এক মুহূর্ত থাকতে পারিনি, তাই সব কাজ ফেলে তোমার কাছে চলে এলাম। আমি হতবাক দাঁড়িয়ে রইলাম, আমার হৃৎপিণ্ড দ্রুত লাফাচ্ছিল। পেছন থেকে গৌরবের গলা শুনলাম, ভাবি। কে এলো?
আমার শ্বাস যেন থেমে গেল। আমি তাড়াতাড়ি দরজাটা একটু বন্ধ করে গৌরবকে সেখানেই থামতে বললাম। আমার স্বামী হেসে জিজ্ঞেস করলেন, বাড়িতে কেউ আছে নাকি? আমি মিথ্যে বলতে পারলাম না, বললাম, হ্যাঁ গৌরব আছে, তোমার ছোট ভাই। তিনি একটু অবাক হলেন। আরে, ও এখানে কি করছে? আমি চোখ সরিয়ে বললাম, এমনিই এসেছিল নাগ দেবতার দর্শন করাতে। তিনি মৃদু হেসে বললেন, আচ্ছা, দর্শন? তার চোখে একটা হালকা গাম্ভীর্য ভেসে উঠল। বাড়ির ভেতরের হাওয়া যেন কেমন বদলে গেল। গ্রীষ্মের এক সন্ধ্যা ছিল। গ্রামে সূর্য ডুবে যাচ্ছিল, আকাশে সোনালি লালিমা ছড়িয়ে পড়েছিল। আমি আমার মায়ের বাড়িতে এসেছিলাম। শ্বশুর বাড়ি থেকে কিছুদিনের ছুটি পেয়েছিলাম, তাই ভাবলাম একটু হাওয়া বদল হবে। আমার শাশুড়ি মায়ের গ্রামে পুজো করতে গিয়েছিলেন। বাড়িতে আমি একাই ছিলাম যখন গৌরব এলো। আমার দেবর গৌরব শহরে পড়াশোনা করে, কিন্তু গ্রামের পুরনো রীতিনীতি আর ঐতিহ্যে তার খুব আগ্রহ। সে আমাকে বলল, ভাবি, আজ তোমাকে নাগ দেবতার দর্শন করাতে নিয়ে যাব। খুব কম মানুষই এই সৌভাগ্য পায়। আমি হেসে বললাম, আচ্ছা, তাহলে আজ নাগ দেবতার দর্শনের দায়িত্ব তোমার। সে একটু লজ্জা পেয়ে বলল, ভাবি, সত্যি বলছি, আমি এখনো কাউকে ওখানে নিয়ে যাইনি। আজ প্রথমবার তোমাকে নিয়ে যাচ্ছি। আমি হেসে উঠলাম, তাহলে আজ তুমিও মজা পাবে, আমিও পাবো। আমরা দুজনে তৈরি হলাম। মনে একটু কৌতূহল, একটু ভয়ও ছিল। হঠাৎ দরজায় টোকা পড়ল। আমি গৌরবকে বললাম, তুমি এখানে থাকো, আমি দেখি কে এলো, হয়তো শ্বশুরজি। দরজা খুলতেই আমার চোখ ছানা বড়া। সামনে আমার স্বামী রাজীব দাঁড়িয়ে। আমি হতবাক হয়ে বললাম, তুমি এখানে? রাজীব হেসে বললেন, কেন, কি হলো? অন্য কেউ আসার কথা ছিল নাকি? দেখো, তোমার পতিদেব স্বয়ং এসে হাজির। আমি যেন পাথর হয়ে গেলাম। হৃৎপিণ্ডের ধুকপুকুনি বেড়ে গেল। গৌরব ততক্ষণে বাইরে এসে পড়েছে। ভাইকে দেখে সে ঝটপট নমস্কার করল। রাজীব গৌরবকে দেখে বললেন, আরে, ছোট ভাইও এখানে? কি ব্যাপার? পুরো পরিবার এখানে জমায়েত হচ্ছে নাকি? মাহৌলটা কেমন যেন অদ্ভুত হয়ে গেল। আমি চোখ সরিয়ে রান্নাঘরের দিকে ছুটলাম চা বানানোর অজুহাতে। চা বানাতে বানাতে মনে তুমুল ঝড় চলছিল। আমি ভাবতেই পারিনি, যখন আমি আর গৌরব নাগ দেবতার দর্শনের জন্য তৈরি হচ্ছিলাম, ঠিক তখনই রাজীবের এভাবে হঠাৎ হাজির হওয়া কতটা অস্বাভাবিক। চা নিয়ে বাইরে এলাম, দেখি দুই ভাই গল্প করছে। রাজীব গৌরবকে জিজ্ঞেস করলেন, তো ভাবিকে কোথায় নিয়ে যাচ্ছিলি? গৌরব একটু ইতস্তত করে বলল, ভাইয়া, পাশেই নাগ দেবতার মন্দির আছে, ভাবির দর্শন করিয়ে আনবো ভেবেছিলাম। রাজীব গম্ভীর হয়ে বললেন, ওই জায়গায় যাওয়া ঠিক না গৌরব, তুই জানিস ওখানে নিয়ে কত কথা হয়। গৌরব মৃদুস্বরে বলল, ভাইয়া, আমি শুধু পুজো করাতে চেয়েছিলাম, আর কিছু না। আমি মাঝে বলে উঠলাম, রাজীবজি, দর্শন করায় কি দোষ? গৌরব তো শুধু আমার সাহায্য করতে চাইছিল। রাজীব কি যেন ভাবলেন, তারপর বললেন, ঠিক আছে, তবে এখন আমিও যাব। ভাবিকে তুই একা নিয়ে যাবি না। এখন আমাদের যাত্রা তিনজনের হয়ে গেল, দেবর, ভাবি আর স্বামী। সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা তিনজন পুরনো গাছপালায় ঘেরা পথ ধরে মন্দিরের দিকে রওনা দিলাম। যত কাছে যাচ্ছিলাম, হাওয়া একটা অদ্ভুত শিহরণ ছিল। মন্দিরটা খুব পুরনো, পাথরের মূর্তি, চারপাশে তুলসী গাছ আর একটা প্রাচীন পিপুল গাছ। গৌরব হাত জোর করে বলল, ভাবি, এটাই সেই জায়গা। এখানে প্রতি পূর্ণিমার রাতে নাগ দেবতা স্বয়ং দর্শন দেন। আমি চোখ বন্ধ করে প্রার্থনা করলাম। মন শান্ত হয়ে গেল। রাজীব গৌরবের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তুই প্রথমবার কাউকে এখানে এনেছিস, তাই না? গৌরব মৃদু হেসে বলল, হ্যাঁ ভাইয়া, কিন্তু সত্যি বলছি, আমার মনে একটা কথা ছিল। আমরা দুজনেই তার দিকে তাকালাম। গৌরব বলল, ভাবির সঙ্গে আমার একটা সম্পর্ক আছে, যেটা শুধু দেবর ভাবির নয়, আত্মার। ভাবি যখন হাসেন, মনে হয় এই পৃথিবীতে সব ঠিক আছে। এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো। রাজীব কিছু বলতে যাচ্ছিলেন, আমি এগিয়ে গৌরবের দিকে তাকিয়ে বললাম, গৌরব, সম্পর্ক যদি মনে সত্যি হয়, তবে মর্যাদার সঙ্গে কখনো টক্কর দেয় না। তোমার স্নেহ আমার সবসময় ভালো লেগেছে, কিন্তু সেই স্নেহ প্রেম নয়, ভক্তি। গৌরবের চোখে জল এলো। সে মাথা নিচু করে বলল, আমাকে ক্ষমা করো ভাবি, আমি মর্যাদা ভুলে গিয়েছিলাম। রাজীব গৌরবকে জড়িয়ে ধরলেন, তুই আমার ছোট ভাই, তোর কোনো ভুল হতেই পারে, কিন্তু তোর এই চোখের জল সত্যি। আমি তোর ওপর রাগ করিনি। মন্দিরের ঘণ্টাগুলো হঠাৎ জোরে বেজে উঠল, যেন নাগ দেবতা এই মুহূর্তটাকে আশীর্বাদ করলেন। সেদিন আমরা তিনজন একসঙ্গে পুজো করলাম।
ফিরে আসার সময় মন থেকে সবকিছু পরিষ্কার হয়ে গিয়েছিল। গ্রামের সন্ধ্যা যেন কিছু আলাদা, না খুব আলো, না পুরো অন্ধকার। পিপুল গাছের ডালে ঝোলা হাওয়ায় একটা রহস্যময় গন্ধ ভাসতে থাকে, আর সূর্য যখন দিগন্তের ওপারে যায় তখন মনে হয় পুরনো গল্পগুলো যেন আবার জেগে উঠছে। আমি প্রিয়াঙ্কা, এই গ্রামে একজন সাধারণ বউ। এবার মায়ের বাড়িতে এসেছিলাম কিছুদিনের জন্য। শাশুড়ি নাগ পুজোর জন্য অন্য গ্রামে গিয়েছিলেন। বাড়িতে আমি একাই ছিলাম যখন গৌরব এলো, আমার দেবর, রাজীবের ছোট ভাই। চটপটে, পড়াশোনায় ভালো, স্বভাবে খুব নরম। সে বলল, ভাবি চলো, তোমাকে একটা জায়গায় নিয়ে যাই, নাগ দেবতার মন্দির। খুব কম মানুষই সঠিক পথ জানে, কিন্তু আজ আমি তোমাকে নিয়ে যেতে চাই। আমি একটু অবাক হলাম। ওখানে ওখানে যাওয়া কি ঠিক হবে? সে বলল, ভাবি বিশ্বাস করো, তোমার মতো পবিত্র আত্মার ওখানে অবশ্যই যাওয়া উচিত। আমার মনে হয় নাগ দেবতা নিজেই তোমাকে ডাকছেন। তার কথায় এমন কিছু ছিল আমি না করতে পারলাম না। আমরা দুজনে তৈরি হলাম। গৌরব একটু নার্ভাস লাগছিল। আমি বললাম, চিন্তা করো না, আমাদের দুজনেরই মজা হবে। হঠাৎ দরজায় টোকা পড়ল। আমি ভাবলাম হয়তো কোনো পড়শি, কিন্তু দরজা খুলতেই দেখি রাজীব। আমি হতবাক। টুর্নোয়া, তুমি এখানে? রাজীব হেসে বললেন, কেন? অন্য কেউ আসার কথা ছিল নাকি? দেখো, আমি এসে গেছি। আমি নিজেকে সামলে বললাম, না, এমনি। হঠাৎ এসে চমকে দিলে। গৌরব বাইরে এলো। দুই ভাইয়ের চোখাচোখি হলো। কয়েক মুহূর্তের নীরবতা, তারপর হালকা হাসি। আমরা তিনজন বসলাম। আমি চা বানালাম, কিন্তু চায় সেই আগের মিষ্টতা ছিল না। ঘরে একটা অস্বস্তির নীরবতা। রাজীব গৌরবকে জিজ্ঞেস করলেন, তো আজকের পরিকল্পনা কি ছিল? গৌরব ইতস্তত করে বলল, ভাবিকে নাগ দেবতার দর্শন করাতে নিয়ে যাচ্ছিলাম। রাজীবের চোখে একটা হালকা চমক। তিনি গম্ভীরভাবে বললেন, আচ্ছা, তাহলে আমিও যাব। এখন আমাদের যাত্রা তিনজনের। সূর্য ডুবে গেছে। আমরা গ্রামের বাইরে জঙ্গলের দিকে রওনা দিলাম। পথটা সরু, পিপুল গাছের ছায়ায় ঝাপসা। গৌরব সামনে, আমি মাঝে, রাজীব পেছনে। পথে রাজীব জিজ্ঞেস করলেন, গৌরব, তুই আগে এখানে এসেছিস? গৌরব বলল, হ্যাঁ, একবার, কিন্তু কাউকে সঙ্গে আনিনি। আজ প্রথমবার ভাবিকে এনেছি। কেন এনেছিস? প্রশ্নটা সরাসরি না হলেও ভারী। গৌরব থামল, আমার দিকে তাকিয়ে বলল, কারণ আমার মনে হয় নাগ দেবতার আসল দর্শন শুধু পবিত্র আত্মারাই পায়, আর ভাবি সবচেয়ে পবিত্র। আমি তার দিকে তাকালাম। তার চোখে সত্যি ছিল, কোনো খারাপ ভাবনা নয়, কিন্তু হয়তো কিছু ছিল যা মর্যাদার সীমা ছাড়িয়ে গিয়েছিল। মন্দিরে পৌঁছতেই হাওয়া জোরালো হলো। মন্দিরটা পুরনো, কাই পড়া দেয়াল, ভাঙা মূর্তি, আর একটা বিশাল নাগের আকৃতি। আমি মাথা নিচু করে প্রার্থনা করলাম। চোখ বন্ধ করতেই একটা ফোঁসফোঁসানির শব্দ শুনলাম, যেন কোনো সাপ শ্বাস নিচ্ছে। রাজীব আর গৌরবও মাথা নিচু করল। সেখানে একটা অদ্ভুত শক্তি ছিল। গৌরব বলল, ভাবি, কিছু টের পেলে? আমি মৃদু মাথা নাড়লাম। রাজীব মূর্তির দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, এটা কোনো সাধারণ মন্দির নয়, এখানে কিছু লুকিয়ে আছে। আপনাকে ধন্যবাদ। গল্পটি কি আপনার ভালো লেগেছে?